আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা প্রথম বেসিক অধ্যায় জীবন পাঠ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা আজকে কি বিষয়গুলো দেখবো সেগুলো নিয়ে একটু কথা বলি। তো তোমরা যারা এসএসসি 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা, আগে ভালো করে দেখো, এসএসসি যারা 2026 এবং 27 সালে পরীক্ষা দিবা তাদের জীববিজ্ঞানের প্রথম অধ্যায় সেটা হচ্ছে জীবন পাঠ নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই অধ্যায়টাকে আলোচনা করার সুবিধার জন্য আমি কয়েকটা পর্বে বিভক্ত করেছি। আজকের ক্লাসে ভাইয়া আমি লেকচার 1 নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে লেকচার 1 নিয়ে আলোচনা করব। তো চলো একটু দেখি আমরা। তো লেকচার 1 নিয়ে যেহেতু আলোচনা করব, আর এই ক্লাসটা তোমাদের হচ্ছে বেসিক টু প্রো কোর্সের ক্লাস। হ্যাঁ, তো বেসিক টু প্রো কোর্সের যেহেতু ক্লাস, এটা ফ্রি ক্লাস হিসেবে আমি তোমাদেরকে দিচ্ছি। তো আমরা এই অধ্যায়টার উপর সর্বমোট 5টা ক্লাস নিব। তো 5টা ক্লাসে আমি প্রতিটা টপিকস তোমাদের সৃজনশীল, এমসিকিউ, সিকিউ যা সমাধান করতে যা লাগে সবগুলো টপিকসে আমি তোমাদেরকে দেখাবো। তো সেই ধারাবাহিকতায় লেকচার 1-এ আজকে তোমাদের জন্য ফ্রি করে দিলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টপিকসগুলো কিন্তু আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনের বিষয়গুলো দেখি। তো প্রথম যে টপিকসটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। তোমরা বইটা খুললে যে টপিকসটা দেখতে পাবা সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা, যে কনসেপ্ট সেটা নিয়ে আগে আমরা আলোচনা করব। তো চলো আমরা দেখি। তো জীববিজ্ঞানের ধারণায় প্রথমে আমরা আসলে জানতে চাই আমরা কাকে জীববিজ্ঞান বলবো, এই বিষয়টা আগে সুন্দর করে বুঝতে চাই। ঠিক আছে? তো জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। খুব ভালো করে খেয়াল করো, আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করো। আশা করি তোমাদের যত গ্যাপ আছে সবগুলোই ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে? জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে, ইংরেজিতে বায়োলজি বলে। তাহলে বায়োলজি শব্দটা কি শব্দ বলো তো? বায়োলজি শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। তাহলে জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। এই বায়োলজি শব্দটা গঠিত হয়েছে দুটো গ্রিক শব্দের সমন্বয়ে। এটা গঠিত হয়েছে দুটো গ্রিক শব্দের সমন্বয়ে। ভালো করে খেয়াল করো, দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে এটা গঠিত হয়েছে। বায়োলজি শব্দটা গঠিত হয়েছে দুটি গ্রিক শব্দের সমন্বয়ে। তো গ্রিক শব্দ দুটো কি? একটা নাম হচ্ছে বায়োস, একটা নাম হচ্ছে বায়োস, আর একটা নাম হচ্ছে লোগোস। তাহলে বায়োলজি শব্দটা কয়টা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়োলজি এই শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। দুইটা শব্দের সমন্বয়, একটা নাম হচ্ছে বায়োস আর একটা নাম হচ্ছে লোগোস। তো এই যে বলা আছে যে বায়োস মানে কি বলতো? তাহলে বায়োস মানে হচ্ছে জীবন। তাহলে বায়োস মানে কি? জীবন। আর লোগোস মানে হচ্ছে জ্ঞান, জ্ঞান। হ্যাঁ, তাহলে যে বায়োলজি যে শব্দটা তাহলে কি নিয়ে কাজ করে বলতো? বায়োলজি শব্দটা কাজ করে জীবন বিজ্ঞান বা জ্ঞান বা বিদ্যা, এটাকে জ্ঞান বা বিদ্যাও বলা যায়। তাহলে বায়োলজি কি নিয়ে কাজ করে বলো? বায়োলজি কাজ করে হচ্ছে জীবন বিদ্যা বা জীবন সংক্রান্ত যে জ্ঞান, সেটাই মূলত কিন্তু বায়োলজি। তাহলে এখন ভালো করে দেখো, জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হচ্ছে? বায়োলজি। এটি গঠিত হয়েছে কি কি সমন্বয়ে? গ্রিক। তাহলে বায়োস একটা গ্রিক শব্দ, লোগোস একটা কি শব্দ? গ্রিক শব্দ। তাহলে বায়োস মানে কি? বায়োস মানে জীবন, আর লোগোস মানে কি? জ্ঞান বা বিদ্যা। তাহলে আমরা বায়োলজির সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? বিজ্ঞানের যে শাখায় জীবন সংক্রান্ত যে জ্ঞান নিয়ে আলোচনা করা হয় বা বিদ্যা নিয়ে আলোচনা করা হয় তাকে কিন্তু আমরা জীববিজ্ঞান বলতে পারি। তো চলো আমরা আসলে জীববিজ্ঞানের মেইন যে সংজ্ঞাটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। তো দেখো, জীববিজ্ঞান কাকে বলে সেটা একটু আমরা বুঝতে চাই। প্রথমে আমরা বুঝতে চাই যে জীববিজ্ঞান কাকে বলে, বিষয়টা একটু আমরা বুঝতে চাই। তাহলে ওই কথাটাই বলছি, বিজ্ঞানের যে শাখায় জীব ও জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভালো করে খেয়াল করো, বিজ্ঞানের যে শাখায় জীব এবং জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা দেখলাম জীব এবং জীবের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা হয়, তাকে জীববিজ্ঞান বলা হয়। এটা জীববিজ্ঞানের একটা সহজ সংজ্ঞা। যদি তুমি মনে করো জীববিজ্ঞান কাকে বলে, তাহলে আমি সহজ ভাষায় বলে দিব যে বিজ্ঞানের যে শাখায় জীব ও জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবো জীববিজ্ঞান। তো এটা প্রাইমারি সংজ্ঞা। তো আমরা চাইলে এই সংজ্ঞাটাকে আরও একটু সুন্দরভাবে দিতে পারি। তো সেটাও আমি লিখে দিছি। কিভাবে? বিজ্ঞানের যে শাখায় জীবের, তাহলে এই জীবের কি কি বিষয়, এখান থেকে যদি আমরা একটু এভাবে দেখি, জীবের গঠন,
বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাস, এই কথাটা ব্র্যাকেট দিয়ে নিতে পারি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, দেখো জীব এবং জীবন ওই কথাটাই আমি রাখছি, আমি কিন্তু ওই কথাটাই রাখছি, বিজ্ঞানের যে শাখায় জীব ও জীবন সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা হয়। বাট আরও একটু সুন্দর করে লিখলাম কিভাবে, জীবের গঠন, বৃদ্ধি, একটা জীব কিভাবে তৈরি, কিভাবে বড় হচ্ছে, বিবর্তন মানে যুগের পর যুগ কি কি পরিবর্তনের মধ্য দিয়ে একটা জীব নতুনভাবে তৈরি হয়। যেমন আমরা ডারউইনের একটা তত্ত্ব জানি, যে তার তত্ত্ব মতে যে হচ্ছে বানর থেকে নাকি ধাপে 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 কি আসছে, মানুষ আসছে। তাহলে এই যে একটা জীব থেকে পরিবর্তিত হয়ে ধীরে ধীরে যে আর একটা জীবের রূপান্তর হচ্ছে বা তারে অনেকগুলো বৈশিষ্ট্য যে চেঞ্জ হচ্ছে, এইটাকে বলতেছি বিবর্তন বা পরিবর্তন। আর শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস বলতে বোঝানো হচ্ছে যে একই জাতীয় ধর্মের জীবগুলাকে এক জায়গায় রাখা। মানে কীরকম, পৃথিবীতে তো লক্ষ কোটি জীব, প্রায় 15 লক্ষ জীবের মতো আছে। তো একটা মানুষের পক্ষে কি 15 লক্ষ জীবকে জানা সম্ভব না? তখন কি করা হয়েছে, যাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো মিল পাওয়া যায়, মিলের উপর ভিত্তি করে জীবগুলোকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছে। যে সাপোজ এখানে যাদের মিল তাদেরকে এক জায়গায় রাখছি, আর কিছু ধর্মের মিল তাদেরকে এক জায়গায় রাখছি, আর কিছু ধর্মের মিল তাদেরকে এক জায়গায় রাখছি, তখন একজন সম্পর্কে জানলে ওই জাতীয় সকল জীব সম্পর্কে কী হয়ে যাচ্ছে, জানা হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, যে শ্রেণীবিন্যাস মানে কি, আমার জানাটা জীবগুলো সম্পর্কে জ্ঞানটা বা জীব সম্পর্কে জানার যে তথ্যগুলো সহজে মনে রাখা। তাহলে আমরা সহজে সংজ্ঞাটাকে এভাবে দিতে পারি, দেখো কিভাবে, জীববিজ্ঞান, বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, বৃদ্ধি, বিবর্তন ও শ্রেণীবিন্যাস এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়, আর জীবন সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা হয়। জীবন সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা হয়, তাকে জীববিজ্ঞান বলে। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই জীববিজ্ঞান কি, আমি শর্টকাটে বলবো বিজ্ঞানের যে শাখায় জীব ও জীবন সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলে, কোনো সমস্যা নেই। অথবা আমি যদি আরও একটু অ্যাডভান্স লেভেলে সুন্দরভাবে লিখতে চাই, তাহলে বলবো বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, বৃদ্ধি, বিবর্তন এবং শ্রেণীবিন্যাস এবং জীবন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয়, তাকে কি বলা হচ্ছে, তাকে জীববিজ্ঞান বলা হচ্ছে। তো জীববিজ্ঞানের দুইটা সংজ্ঞা আমি তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিচ্ছি, তোমাদের যার যেটা মনে চায় তোমরা পরীক্ষাতে সেটা কিন্তু লিখতে পারো। তো চলো আমরা আরও কিছু টপিকস এখান থেকে দেখার চেষ্টা করি। তাহলে একটু যদি ঠান্ডা মাথায় দেখি, জীববিজ্ঞানকে কয়টা ভাগে ভাগ করা যাচ্ছে। আমরা যদি টোটাল জীববিজ্ঞানের ভাগটা দেখি, একটাকে বলা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটাকে বলা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো উদ্ভিদ বিজ্ঞানের ইংরেজি কি জানো, বোটানি, বোটানি। আর প্রাণী বিজ্ঞান ইংরেজি জুওলজি। তাহলে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রে একটু দেখো, তাহলে জীববিজ্ঞানকে প্রধানত কি উদ্ভিদ জগৎকে একটা ভাবে আলোচনা করা হয় আর প্রাণীগুলোকে আরেকটা ভাবে আলোচনা করা হয়। তাহলে আমরা যদি একটু দেখি যে উদ্ভিদ বিজ্ঞানের জনক আছে বা প্রাণী বিজ্ঞানেরও জনক আছে, আবার টোটাল জীববিজ্ঞানেরও জনক আছে। তো চলো এই জীববিজ্ঞানটা কার হাত ধরে উন্নতি হয়েছে সেই বিষয়টা একটু দেখার আমরা চেষ্টা করি। তো চলো, জীববিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল। এই জীববিজ্ঞানের জনককে বলো, এটা কিন্তু তোমাদের বইয়ের এমসিকিউ আকারে পরীক্ষাতে আসবে যে জীববিজ্ঞানের জনককে। তো জীববিজ্ঞানের জনক হচ্ছে গ্রিক দার্শনিক এরিস্টটল। হ্যাঁ, তো এটা এমসিকিউ আকারে আসবে যে জীববিজ্ঞানের জনককে। আবার আসবে এরকম যে এরিস্টটল কি ছিলেন, একজন দার্শনিক ছিলেন। হ্যাঁ, তার বাসা কোথায়, তার বাসা হচ্ছে গ্রিকে। হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আমাদের পরীক্ষাতে চলে আসবে। আবার আমরা যদি এক কথায় জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, আবার আমরা যে আরেকটু দেখি যে জীববিজ্ঞানের যে দুইটা শাখা দেখলাম না, একটা উদ্ভিদ বিজ্ঞান, এই মিলন স্যার আমরা কি দেখলাম, উদ্ভিদ বিজ্ঞান, আরেকটা কি দেখলাম, প্রাণী বিজ্ঞান। তাহলে দুটো আলাদা আলাদা ভাবে আবার জনক আছে। যে উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি দেখো তো, থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি, থিওফ্রাস্টাস। আর প্রাণী বিজ্ঞানের জনকের নাম কি, এরিস্টটল। তো এই উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান নিয়ে তোমরা যখন এইচএসসিতে উঠবা তখন আলাদা দুটো বই পাবা, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো বই পাবা। তো একটাতে থাকবে হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা থাকবে কি, প্রাণী বিজ্ঞান। তো আমাকে যদি আলাদাভাবে বলে যে জীববিজ্ঞানের জনককে, তখন আমি বলবো এরিস্টটল। আবার যে আলাদাভাবে বলে যে উদ্ভিদ বিজ্ঞানের জীববিজ্ঞানের উদ্ভিদ বিজ্ঞান অংশের জনককে, তখন বলবো থিওফ্রাস্টাস। আর জীববিজ্ঞান প্রাণী বিজ্ঞান অংশের জনককে, তখন আমি বলবো এরিস্টটল। ঠিক আছে, তো এই তথ্যগুলো তোমরা একটু এখান থেকে মনে রাখলে আশা করি তোমাদের এই রিলেটেড টপিকসগুলো সুন্দরভাবে শেষ হবে। তাহলে আমরা জানলাম জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল। আবার যে আলাদাভাবে বলি তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, তখন বলবো থিওফ্রাস্টাস। আর প্রাণীবিদ্যার জনককে তখন আমরা বলবো এরিস্টটল। ঠিক আছে, আর ওভারঅল হচ্ছে এরিস্টটল।
তো চলো আমরা দেখি কিছু এমসিকিউ সলভ করি, যে তোমাদের বিগত সালে যে এমসিকিউগুলো পরীক্ষাতে আসছে, সিলেট বোর্ড 2015 সালে আসছে এমসিকিউটা। তো কি বলছে দেখো তো, প্রাকৃতিক বিজ্ঞানের প্রাচীনতম শাখা কি? আমরা জানি যে প্রাকৃতিক বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে জীববিজ্ঞান। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান এগুলো হচ্ছে প্রাচীনতম শাখা। তাহলে প্রাচীনতম শাখার নাম কি? এটা হচ্ছে জীববিজ্ঞান। এরপরে দেখো জীববিজ্ঞানের জনককে, দেখছো এটাও সিলেট বোর্ড 2015 সালে আসছে। তাহলে জীববিজ্ঞানের জনককে, জীববিজ্ঞানের জনক আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম, কে? এরিস্টটল। ক্যালভিন, ম্যান্ডেল কেউ না, এটা হবে এরিস্টটল হবে। জীববিজ্ঞানের জনককে, এটা হবে এরিস্টটল। ঠিক আছে, আবার এই দেখো এরিস্টটল ছিলেন, এরিস্টটল কি ছিলেন বলো তো? এটাও দেখো এরিস্টটল ছিলেন একজন তোমার হচ্ছে দার্শনিক। হ্যাঁ, এরিস্টটল ছিলেন একজন দার্শনিক। তো এরপর দেখো এবার আমরা আসবো, তো এটা ছিল জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে একটা বেসিক নলেজ। এরপরে যে টপিকসটা সেটা হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে আমরা জানবো। জীববিজ্ঞানের কি জানবো বলো তো? জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব। তো চলো দেখি। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি আমাদের বায়োলজি ক্লাসগুলো দেখার পর তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের বেসিক টু প্রো কোর্স একটা বায়োলজি কোর্স আছে। হ্যাঁ, বেসিক টু প্রো একটা আমাদের বায়োলজি কোর্স আছে, তোমরা চাইলে এই কোর্সে এনরোল করতে পারো। আমাদের এসএসসি 2026-27 সালে যারা ব্যাচ আসো তাদের জন্য টোটাল বায়োলজি কোর্সটা, বেসিক টু প্রো কোর্সটা কিন্তু 1000 টাকায় তোমরা পাবা। তো এই কোর্সটা পাওয়ার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 01711070679, এটার নম্বরে হোয়াটসঅ্যাপ করলে অথবা SMS করলেই তুমি বিস্তারিত সব কিছু জানতে পারবা। তো বেসিক টু প্রো কোর্সে তুমি মাত্র 1000 টাকা দিয়েই ভাইয়া তুমি হচ্ছে আমাদের ফুল কোর্সটা কিন্তু ক্লাসগুলো সব করতে পারবা। তো আগে দেখো আমাদের ফ্রি ক্লাসগুলো কেমন লাগে, তারপর তোমরা ডিসিশনগুলো নিতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা জীববিজ্ঞানের যে শাখাগুলো দেখলাম। তো জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বলি, আর একটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান। স্যার দেখা যায় লেখা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানকে আমরা এটাকে বলি সাধারণত তত্ত্বীয় অংশ, তত্ত্বীয় অংশ বা থিওরি নিয়ে আলোচনা করা হয়। এখানে একটু ভালো করে রাখো, তত্ত্বীয় বা এখানে থিওরিটিক্যাল আলোচনা হয় বেশি। তো আর একটা হচ্ছে ফলিত, যেখানে আমরা ফলিত মানে প্রায়োগিক বিষয়গুলো এখানে গুরুত্ব দেওয়া হয়। প্রায়োগিক বিষয়, প্রায়োগিক বিষয় নিয়ে বেশি কাজ করা হয়। অথবা যেখানে আমরা বলি অ্যাপ্লাইড অংশ, APPLIED, অ্যাপ্লাইড অংশ। অর্থাৎ তুমি যদি চিন্তা করো যে যেখানে তোমার হচ্ছে থিওরিটিক্যাল আলোচনাগুলো করা হয়, ভৌত জীববিজ্ঞানে থিওরিটিক্যাল আলোচনাগুলো করা হয়। হ্যাঁ, তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, আর ফলিত জীববিজ্ঞানে প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয়। অর্থাৎ আমরা যে থিওরিটিক্যাল আলোচনাগুলো করি বা যত থিওরি রিলেটেড কাজ, সেটা হচ্ছে আমাদের এই ভৌত জীববিজ্ঞানের পার্ট। আর যখন অ্যাপ্লাই, এই জিনিসটা যখন আমরা প্রয়োগ করি, তো সেটাকে বলতেছি হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বিষয়। আর ভৌত জীববিজ্ঞানে আর একটা নাম আছে, এটা মৌলিক শাখা। এই শাখাগুলোকে মৌলিক শাখাও বলা হয় অনেক সময়। হ্যাঁ, শাখাগুলো কি বলা হয় বলো তো? এটাকে অনেক সময় বলা হয় মৌলিক শাখা। হ্যাঁ, কথাটা একটু মাথায় রাখো, এলে MCQ আকারে পরীক্ষাতে আসবে। মৌলিক শাখা, মৌলিক শাখা। তাহলে এই ভৌত জীববিজ্ঞানের আরেকটা নাম কি? মৌলিক শাখা বলা হচ্ছে। এই শাখাগুলোকে মৌলিক শাখা বলা হচ্ছে। এখানে থিওরি নিয়ে আলোচনা আর এখানে অ্যাপ্লাইড বা প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা, এটা হচ্ছে মূল কথা। তো এখন চলো ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো আমরা একটু দেখি। তো ভৌত জীববিজ্ঞানের টোটাল মোটামুটি তোমাদের 11টার মতো শাখা আছে। তো চলো সেই শাখাগুলো আমরা একটু দেখি। প্রথম শাখাটার নাম হচ্ছে অঙ্গ সংস্থানবিদ্যা। অঙ্গ সংস্থানবিদ্যা, এইটা একটু মাথায় রাখবো, অঙ্গ সংস্থানবিদ্যা। স্যার এই কালিটা কি দেখা যায়? দেখেন তো, এই কালিটা দেখা যায়? দেখা যায় না? লাল কালো হলুদের মধ্যেই লিখতে হবে না? আচ্ছা দেখো, তাহলে অঙ্গ সংস্থান বা মরফোলজি, যেটাকে আমরা বলছি অঙ্গ সংস্থান বা মরফোলজি আমরা বলতেছি, অঙ্গ সংস্থান বা মরফোলজি বলতেছি। তো সেইটা কি একটু দেখো। সেইটা হচ্ছে জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। তাহলে আমরা বলতে পারি যে দৈহিক গঠন নিয়ে, অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়। তাহলে ভৌত জীববিজ্ঞানের একটা শাখা যার নাম অঙ্গ সংস্থান বিদ্যা। তাহলে এইখানে কি কি বিষয় আলোচনা করা হয় জানো? আমাদের দেহের
ভিতরের যে অঙ্গগুলো আছে না সেগুলো নিয়ে আলোচনা করা হয়, হৃৎপিণ্ড টিৎপিণ্ড যা আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়, অথবা বাহিরের দিকের যে অঙ্গ সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে এইখানে অঙ্গ সংস্থান বিদ্যায় তোমাদের হচ্ছে একটা জীবের ভিতরের অঙ্গ নিয়েও কাজ করে, বাহিরের অঙ্গ নিয়েও কাজ করে। তো এটাকে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি বলা হচ্ছে। জীবের সার্বিক অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা করে। তো এটা দুইটা অংশে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, হ্যাঁ বহি অঙ্গ সংস্থান, আর একটাকে বলছে অন্ত অঙ্গ সংস্থান। তো এক্সটার্নাল মরফোলজি একটা, আর একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। তাহলে বাহিরের দিকের অঙ্গগুলো নিয়ে যেটা কাজ করে, বাহিরের দিকের অঙ্গগুলো নিয়ে যেটা কাজ করে, ভালো করে খেয়াল করো, বাহিরের দিকের অঙ্গগুলো নিয়ে যেটা কাজ করে বাহ্যিক বর্ণনা বিষয়টাকে বলা হচ্ছে বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। আর দেহের অভ্যন্তরীণ যে বিষয়টা, অভ্যন্তরীণ বর্ণনা নিয়ে যেটা কাজ করে তার নাম হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি। অর্থাৎ আমি সহজে যদি বলি, ভৌত জীববিজ্ঞানের একটা শাখার নাম অঙ্গ সংস্থান বিদ্যা, যার ইংরেজি কি মরফোলজি। তো অঙ্গ সংস্থান বিদ্যা মানে কি আমার দেহের অঙ্গ নিয়ে কাজ করবে। তো অঙ্গগুলো কি দেহের বাহিরের অঙ্গ হইতে পারে, দেহের ভিতরের দিকের অঙ্গগুলো হইতে পারে। দেহের বাহিরের দিকের অঙ্গগুলো নিয়ে কাজ করে এক্সটার্নাল মরফোলজি, আর দেহের ভিতরের অঙ্গগুলো নিয়ে কাজ করে ইন্টারনাল মরফোলজি। এটুকু জানলেই তোমাদের আপাতত কাজ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আরেকটা শাখা আছে, দেখো এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এটা একটু ভালো করে মাথায় রাখবা। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, ইংলিশ হচ্ছে ট্যাক্সোনমি, কথা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় এমসিকিউ আকারে কিন্তু পরীক্ষা দিয়ে ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস মানে কি? ওই যে আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে পৃথিবীতে প্রায় 15 লক্ষের মতো জীব আছে, সবগুলো জীব সম্পর্কে একজন মানুষের পক্ষে জানা সম্ভব না। তো কি করা হয়েছে, জীবগুলোকে বৈশিষ্ট্যের ভিত্তিতে দলে দলে ভাগ করা হয়েছে। তো এই বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবগুলোকে যে আলাদা আলাদা করা হয়েছে, তো আমি যাদের বৈশিষ্ট্য একই জাতীয় তাদেরকে এক জায়গায় রাখা হয়েছে, একই জাতীয় এক জায়গায় রাখা হয়েছে, একই জাতীয় এক জায়গায় রাখা হয়েছে। তো তখন আমি যদি একটা জীব সম্পর্কে জানি, তাহলে ওই রিলেটেড যতগুলো জীব আছে একই বৈশিষ্ট্যের সবার সম্পর্কে কি করা হয়েছে, জানা হয়ে যাচ্ছে। তো জীবগুলোকে মনে করো যে সাপোজ দলে দলে ভাগ করছি, আমরা এরকম দলে দলে ভাগ করছি বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো আমি যখন একজন জীব সম্পর্কে জানতেছি, তখন এই রিলেটেড যত জীব আছে সব সম্পর্কে কি হয়ে যাচ্ছে, আমাদের জানা হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে বিষয় তো মূলত অঙ্গ সংস্থান বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, যেটা নিয়ে আমরা আমাদের এই অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা করব। তো জীবের শ্রেণীবিন্যাস আর রীতিনীতিগুলো এই শাখায় আলোচনা করা হয়। জীবের শ্রেণীবিন্যাস আর রীতিনীতিগুলো এই শাখায় আলোচনা করা হয়, কথাটা একটু ভালো করে মাথায় রাখবো। জীবের শ্রেণীবিন্যাস আর রীতিনীতিগুলো এই শাখায় বিস্তারিত আলোচনা করা হয়। যে জীবকে যে আমরা যে সাজাবো, যে বৈশিষ্ট্যের ভিত্তিতে জীবগুলোকে যে আমরা সাজাবো, এইটা এখানে আলোচনা করা হয়। এইটাকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, ইংলিশ হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বানানটা খুব ভালো করে খেয়াল করবা, ট্যাক্সোনমি, ঠিক আছে, এই বানানটা খেয়াল করবা। তাহলে এখানে কি জীবের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস মানে কি একই জাতীয় ধর্মের জীবগুলোকে ভাইয়া আমি কি করব, আমি হচ্ছে একদিকে রাখবো, একই বৈশিষ্ট্যের জীবগুলোকে এক জায়গায় রাখবো, একটা গ্রুপের মধ্যে রাখবো। তখন একজন সম্পর্কে জানলে বাকি ওই রিলেটেড সবাই সম্পর্কে কি করা যাচ্ছে, তথ্য জানা যাচ্ছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবো। এরপরে একটা আছে শারীরবিদ্যা, 3 নাম্বার হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। ভালো করে খেয়াল রাখবা, ইংলিশগুলো খুব ভালো করে পড়বা, শারীরবিদ্যা বা ফিজিওলজি। তো এইখানে জীবের শরীরের বিভিন্ন কার্যাদি, ভিতরের কিছু অঙ্গ সংস্থান নিয়ে কাজ করে। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গে জৈব রাসায়নিক কার্যাদি, এই কথাটা একটু মাথায় রাখবা। জৈব রাসায়নিক কার্যাদি মানে কি জানো, একটা জীবের, মনে করো একটা জীব, এটা মানুষ, সাপোজ এটা মানুষ, এই যে মানুষের ভিতরে যে বিক্রিয়াগুলো হয়, ভিতরে যে বিক্রিয়াগুলো হয়, এইটাকেই বলা হচ্ছে মূলত জৈব রাসায়নিক কার্যাদি। যেমন এই যে একটা সহজ কথা, সালোক সংশ্লেষণ, তোমরা সবাই নাম শুনছো, যে উদ্ভিদ যে নিজের খাবার নিজেই তৈরি করে, এটা তো সালোক সংশ্লেষণ, তাই না? এই যে কিভাবে সে খাদ্য যে জীব যে ভিতরে তৈরি করতেছে, এই যে ভিতরে যে বিক্রিয়াগুলো ঘটলো। রেশন মানে কি, রেশন মানে হচ্ছে যে জীবের যে খাবারের পর আমাদের যে অতিরিক্ত খাবারটা আমাদের যে বের হয়ে যায় শরীর থেকে, এটার নাম হচ্ছে রেশন। আর শ্বসন মানে কি, আমরা যে শ্বাস নেই, নিয়ে যে নিঃশ্বাসটা ত্যাগ করি, এটার নাম হচ্ছে শ্বসন। তার মানে এই যে ভিতরে আমার বডির ভিতরে যে বিক্রিয়া রিলেটেড যে কাজগুলা, এটাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক ক্রিয়াদি। মানে ভিতরে বিক্রিয়া রিলেটেড কিছু কাজ হয় বা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, সেটাকে বলা হচ্ছে জৈব রাসায়নিক ক্রিয়াদি। তো সেটার নাম হচ্ছে কি কি, শ্বসন হইতে পারে, রেশন হইতে পারে, সালোক সংশ্লেষণ হইতে পারে। এইটা কোথায় আলোচনা করা হয় বলো, এটা কিন্তু মূলত কোথায় আলোচনা করা হচ্ছে বলো, এটা শারীরবিদ্যায় আলোচনা করা হচ্ছে। খুব ভালো করে খেয়াল করো, এটা কোথায় আলোচনা করা হচ্ছে, এটা শারীরবিদ্যায় আলোচনা করা হচ্ছে। কি কি আলোচনা করা হচ্ছে, শ্বসন, রেশন, সালোক। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টেস্ট, এটা মাথায় রাখবা। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টেস্ট। যে শ্বসন কোথায় আলোচনা করা হয়, অ্যান্সার হবে শারীরবিদ্যায়।
রেশন কোথায় আলোচনা করা হয়, এটা হচ্ছে শরীরবিদ্যা বা সালোক সংশ্লেষণ কোথায় আলোচনা করা হয়, শরীরবিদ্যা বা সাইকোলজিতে আলোচনা করা হয়, ফিজিওলজিতে আলোচনা করা হয়। হ্যাঁ, এই বিষয়গুলো। আর বিক্রিয়া তো আলোচনা করেই, পাশাপাশি আরও কাজ করে। কি করে দেখো তো, এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণও দেয়। তাহলে বিক্রিয়া নিয়ে তো আলোচনা করে, আবার আরও একটা কাজ করে। কি করে আব্দুর রহমান স্যার বলেন? এটা হচ্ছে জীবের কাজের বিবরণ নিয়েও আমাদের সাথে আলাপ করে। তো সেটার নাম কি? শারীরবিদ্যা। ওকে, তো একটু মুছে দেই, অযথা বেশি দাগাদাগি করে ফেলছি, ক্লিন করে দেই। হ্যাঁ, তো এই কথাটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তো চলো এরপরে হচ্ছে হিস্টোলজি নিয়ে একটু কথা বলবো। 4 নম্বরে কি নিয়ে কথা বলবো আমরা? 4 নম্বরে কথা বলবো আমরা হিস্টোলজি। হিস্টোলজি মানে টিস্যু তত্ত্ব। হ্যাঁ, হিস্টোলজির বাংলা কি? টিস্যু। হিস্টো মানে টিস্যু তত্ত্ব, টিস্যু নিয়ে কাজ করে। টিস্যুর গঠন, বিন্যাস ও কার্যাবলী নিয়ে কাজ করে। টিস্যু মানে কি জানো? একাধিক অঙ্গ যখন একসাথে একটা কাজ করে তখন তাকে আমরা টিস্যু বলি। একাধিক অঙ্গ যখন একখানে হয়ে একটা কোনো কাজ সম্পাদিত করে তখন আমরা তাকে টিস্যু বলি। তাহলে হিস্টোলজিতে কি নিয়ে কাজ করা হয়? টিস্যু নিয়ে কাজ করে। টিস্যু, এটা আমার সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা? যে হিস্টোলজিতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। টিস্যু, টিস্যুর কি কি? টিস্যুর হচ্ছে টিস্যুর গঠন, বিন্যাস এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। টিস্যুর গঠন, বিন্যাস এবং কি নিয়ে কাজ করে? কার্যাবলী নিয়ে কাজ করে শাখায়। তাহলে বারবার এমসিকিউতে বলবো যে হিস্টোলজি কি নিয়ে কাজ করে, তখন বলবো হিস্টোলজি টিস্যু নিয়ে কাজ করে। টিস্যু কি? মানবদেহের বিভিন্ন অঙ্গ যখন একটা কাজ করার জন্য অ্যাক্টিভ হয় তখন তাকে আমরা বলি কি? তাকে আমরা বলি হচ্ছে টিস্যু। তো এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরও জানবো, জাস্ট তোমাদের একটু হিডিং দিচ্ছি। এরপর হচ্ছে কোষবিদ্যা। ভালো করে সাইটোলজি বা কোষবিদ্যা। এই সাইটোলজি বা কি? কোষবিদ্যা। তো অনেক সময় পরীক্ষা দেবে সাইটোলজি কি নিয়ে আলোচনা করে? কোষ নিয়ে আলোচনা করা হয়। তো সাইটোলজি মানে কোষ, এই যে কথাটা মাথায় রাখবো, কোষ কি কি? কোষের কি কি? কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় নলেজ আলোচনা করা হয়। তাহলে একটা কোষ থেকে যে একাধিক কোষ তৈরি হয়, অথবা যে কোনো একটা উদ্ভিদ কোষ অথবা প্রাণী কোষ কি দ্বারা গঠিত, কোষগুলো কি দ্বারা গঠিত, কোষগুলো কি কি কাজ করে, আবার একটা কোষ থেকে যে আলাদা আলাদা কোষ তৈরি হচ্ছে, কোষের বিভাজন হচ্ছে, এই বিষয়গুলো এখানে কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়। ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমাদের একটা অধ্যায় আছে, 3য় অধ্যায়। সেখানে আমরা কি নিয়ে আলোচনা করব? সেখানে আমরা দেখব হচ্ছে, সেখানে আমরা নিশ্চিত আমরা দেখতে পাবো, তোমার হচ্ছে কি বলে, এই কোষ বিভাজন নামে একটা অধ্যায় আছে আমাদের 3য় অধ্যায়, সেখানে আমরা জানবো। তাহলে কোষ নিয়ে আলোচনা করা হয় কোথায়? কোষবিদ্যা আলোচনা করা হয় সাইটোলজিতে। সাইটোলজি মানে কোষ নিয়ে আলোচনা করে। আর হিস্টোলজি মানে কি নিয়ে কাজ করে? টিস্যু নিয়ে কাজ করে। খুবই ঝামেলাযুক্ত বিষয়, এগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে পরীক্ষাতে, বুঝছো? তো উল্টাপাল্টা করা যাবে না। আবারও বলতেছি, হিস্টোলজি কাজ করে কি নিয়ে? হিস্টোলজি কাজ করে টিস্যু নিয়ে। আর কোষবিদ্যা বা সাইটোলজি কাজ করে কি নিয়ে? কোষ নিয়ে কাজ করে। তো এই যে এটা নিয়ে একটু কথা বলবো আমরা, এটা একটু ভালো করে মনোযোগ দাও। ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি। এই ভ্রূণবিদ্যা মানে কি? এমব্রায়োলজিকে বলা হচ্ছে ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যা, ঠিক আছে? তো চলো দেখি আমরা ভ্রূণবিদ্যা কি। পড়ো, সুন্দর করে পড়ো। স্যার আমি একটু পানি খাবো, পানি দেন। তো এটা হচ্ছে ভ্রূণবিদ্যা। সুন্দর করে পড়ো তো, দেখো তো কি লেখা আছে। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, প্রস্ফুটন ও বিকাশ নিয়ে আলোচনা করা হয় এই শাখায়। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে একটু দেখো, ঠিক আছে? তোমাদের পরীক্ষাতে কি আসবে জানো? যে ভ্রূণবিদ্যায় এমব্রায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হয়। তাহলে মাথায় রাখবা যে এমব্রায়োলজিতে কি নিয়ে আলোচনা করা হচ্ছে? ভ্রূণবিদ্যা। তাহলে এমব্রায়োলজি মানে ভ্রূণবিদ্যা, এটা আগে প্রথমে মাথায় রাখবা সুন্দর করে, যে এমব্রায়োলজি মানে কি? এমব্রায়োলজি মাঝে হচ্ছে ভ্রূণবিদ্যা। এটা কি? জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট, এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। তো যদি ঠান্ডা মাথায় চিন্তা করি জনন কোষ কি, তো মনে করো আমরা যখন আমাদের বাবা মার, আমার মায়ের যখন গর্ভে আমরা তৈরি হয়েছি, আমি যখন তৈরি হয়েছি, তখন এখানে 2টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে বাবার কাছ থেকে আসছে শুক্রাণু, হ্যাঁ, শুক্রাণু, বাবার কাছ থেকে আসছে শুক্রাণু, আর মায়ের কাছ থেকে আসছে হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণু মিলে প্রথম যে কোষটা তৈরি হয়েছে আমার শরীরে, আমার প্রথম যে কোষটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে জাইগোট। তার নাম কি? জাইগোট। ভালো করে খেয়াল করো। তাহলে আমার মায়ের গর্ভে প্রথম যে কোষটা আসছে
সেটার নাম মায়ের কাছ থেকে যে কোষটা সেটা ডিম্বাণু, আর বাবার কাছ থেকে যেটা আসছে সেটা শুক্রাণু। তো দুটা মিলে প্রথম যে কোষটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে জাইগোট। আর এই যে কোষ দুটো যে একখানে মিলিত হইল না, এর নাম হচ্ছে নিষেক বলে, নিষিক্ত হওয়া বা নিষেক হওয়া, নিষেক, এই নিষেক, হ্যাঁ, নিষেক হওয়া। তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়াকে আমরা কি বলি? নিষেক হওয়া। তো নিষেক হওয়ার পর কি তৈরি হয়েছে? জাইগোট। প্রথম যে কোষটা তৈরি হয়েছে তার নাম কি? জাইগোট। এই জাইগোট ধীরে 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 বৃদ্ধি হয়েই আমাদের মূলত ভ্রূণ গঠন করছে, ভ্রূণ হয়েছে। তাহলে কি দাঁড়াইলো? ভ্রূণ বিদ্যায় কি কি আলোচনা করা হয়? তাহলে এই যে জাইগোট আর এই যে প্রক্রিয়াটা না, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জনন, জনন কাজ, জনন কাজ। তাহলে এই যে জনন বা এই যে কোষগুলো তৈরি হলো এটাকে আমরা জনন কোষও বলতে পারি, জনন কোষ তৈরি হলো এভাবে বলতে পারি, বা জনন কাজ বা জনন কাজে বলা হয় আর কি। তো এখন দেখো এই যে বললাম যে শুক্রাণু ডিম্বাণুর মিলিত হওয়ার ব্যাপার, এখান থেকে যে প্রথম কোষ জাইগোট তৈরি হলো, জাইগোটকে ধীরে ধীরে বড় হইতে হইতে আমরা যখন বিশাল বডি তৈরি হলো, মায়ের গর্ভে যে আমাদের বড় হইলাম, তো এইটাকে বলা হচ্ছে ভ্রূণ। হ্যাঁ, তো এই যে ঘটনাটা ভ্রূণ বিদ্যায় এই কাজগুলো হয়। তাহলে জনন কোষের উৎপত্তি, এই যে প্রথম যে কোষগুলো তৈরি হলো এটাকে জনন কোষ বলি। জনন কোষের উৎপত্তি নিষিক্ত জাইগোট। তাহলে এই যে মিলিত হওয়ার পর যেটা তৈরি হলো তার নাম কি? জাইগোট, নিষিক্ত জাইগোট। এবং ভ্রূণ যে সৃষ্টি হলো সেই ভ্রূণের গঠন, পরিস্ফুটন এবং বিকাশ নিয়ে কাজ করে। এখন বুঝছো? তাহলে এই যে এমব্রায়োলজিতে কি ঘটনা ঘটে, তাহলে নিষিক্ত জাইগোট থেকে কি তৈরি হলো? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে নিষেকের পর জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ। আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে জনন কোষ তৈরি হওয়া। কি তৈরি হওয়া? জনন কোষ তৈরি করা। তো এই যে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট, তারপরে ভ্রূণ কিভাবে উৎপন্ন হইলো, ভ্রূণ গঠন কিভাবে, ভ্রূণ বড় হইলো, এই যে টোটাল বিষয়গুলো ভাইয়া, এই টোটাল বিষয়গুলো কোথায় আলোচনা করা হয়? এই টোটাল বিষয়গুলো ভ্রূণ বিদ্যায় আলোচনা করা হয়। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝছো। এগুলো নিয়ে আমরা আরো পরবর্তী বিস্তারিত জানবো, জাস্ট আমি তোমাদেরকে একটা জাস্ট বেসিক ইনফরমেশন দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো চলো আমরা দেখি এরপরে যেটা হচ্ছে বংশগতি বা জেনেটিক্স বলা হচ্ছে, বংশগতি বা জেনেটিক্স। তো এটা একটু মাথায় রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, জেনেটিক্স। জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে এখানে আলোচনা করা। তাহলে আমি একটু যদি বলি, সাপোজ আমি একটা তোমাদের চিত্র দেখাচ্ছি এরকম, তো এরকম একটা চিত্র আমি দেখাচ্ছি, তো জাস্ট তোমরা দেখতে পাবো আস্তে ধীরে এইরকম হয় আর কি, জিনিসটা এরকম হয়। তো মনে করো আমরা অবশ্যই ডিএনএ এর নাম শুনছি না, ডিএনএ। তো এই যে মানব দেহের যে ক্ষুদ্রতম একটা অংশ ডিএনএ, ডিএনএ এর আবার আরেকটা স্পেশাল ইউনিট, মনে করো যে কোনো একটা অংশকে আমরা বলতেছি জিন। ডিএনএ এর যে কোনো একটা অংশ, ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে জিন। হ্যাঁ, এই অংশটার নাম হচ্ছে জিন, জিন বলা হচ্ছে, যে কোনো জিন, যে কোনো একটা অংশকে বলা হচ্ছে জিন। তো এই যে এই ডিএনএ এর কারণেই, ডিএনএ এর এই জিনের কারণেই মনে করো যে মানুষের মধ্যে বা যে কোনো প্রাণীর মধ্যে তার বংশের ধারা রক্ষা হয়। কীরকম? মনে করো আমার বাবার বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে চলে আসছে, আমার বৈশিষ্ট্যগুলো আমার সন্তানের মধ্যে চলে যাবে, তার বৈশিষ্ট্যগুলো তার সন্তানের মধ্যে চলে যাবে। এভাবে যে ধাপে ধাপে যে বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরা যে কি হয়, চলতেই থাকে যে বৈশিষ্ট্যগুলা। তো দাদার কাছ থেকে বাপের কাছে আসে, বাপের কাছ থেকে তার ছেলের কাছে, ছেলের কাছ থেকে তার ছেলের কাছে আসে। এই যে বৈশিষ্ট্যগুলো যে বহন করে নিয়ে যায় একটা মানুষের, যে অংশটা নিয়ে যায় সেটাকে জিন বলি আমরা। ডিএনএর ভিতরে একটা ক্ষুদ্রতম অংশ জিন। এই জিন কি কাজ করে? জিনের কারণে কি হয়? এই জিন বলতে ওই আলিফ লাইলা জিন না, হ্যাঁ, এই জিনের কারণে কি হয় জানো? এই জিনের কারণে যেটা হয়, সাপোজ এই কোনো একটা জিনের বৈশিষ্ট্য থাকার কারণে, তাহলে আমাদের মাথার চুল যে কালো, সেটা কিন্তু এই জিনের কারণে হয়। কোনো একটা জিন, এই ডিএনএর মধ্যেও লক্ষ কোটি জিন আছে। তো যখন এই একটা জিন সম্পর্কে দেখা যাচ্ছে যে কোনো একটা জিনের বৈশিষ্ট্যের কারণে দেখা যাচ্ছে যে আমার মাথার চুলগুলো কালো, আর একটা বৈশিষ্ট্যের কারণে দেখা যাচ্ছে আমার ত্বক ফর্সা। তো এই যে মানুষের এই জিনের বৈশিষ্ট্যগুলোর কারণেই মানুষের কিন্তু এই জিনের বৈশিষ্ট্যের কারণে কেউ লম্বা, কেউ খাটো। তো দেখা যাচ্ছে যে এই যে বৈশিষ্ট্যগুলো বংশ থেকে বংশের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, জিন কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আর জিনের বৈশিষ্ট্যের কারণেই কিন্তু আমাদের তোমার হচ্ছে বিভিন্ন ধরনের শরীরের যে বৈশিষ্ট্যগুলো এগুলো কিন্তু প্রকাশ পায়। তো এই যে বংশগতিবিদ্যা বা ইংলিশে জেনেটিক্স, এই কথাটা মাথায় রাখবো, জেনেটিক্স, বংশগতিবিদ্যা, এখানে জিন এবং জীবের বংশগতির ধারা সম্পর্কে আলোচনা করা হয়। জীব ও জীবের বংশগতির ধারা সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করা হয়। আর একটা হচ্ছে বিবর্তন
বা ইভলিউশন, ইভলিউশন মানে বিবর্তন নিয়ে কাজ করা হয়। ওই যে যেটা বলছিলাম পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ তথ্যগুলো আলোচনা করা। তাহলে প্রাণের বিকাশ, এই কথাটা মাথায় রাখতে হবে, প্রাণের বিকাশ। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা একটু বলবো। বিবর্তন মানে কি, যে বললাম ডারউইনের তত্ত্ব অনুসারে যে বানর থেকে ধাপে 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 মানুষের সৃষ্টি, বানর থেকে ধাপে 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 যে মানুষের সৃষ্টি, যদি বিবর্তনবাদে আমরা বিশ্বাস করি, তো যদিও ইসলাম ধর্মে বিবর্তনবাদের উল্টা কথা বলা হয়েছে, তো আমরা জাস্ট যখন বিজ্ঞানটা আলোচনা করতেছি সেই আলোকে কিছু কথা বলি। তো এই যে একটা প্রাণ কিভাবে সৃষ্টি হইলো, সেই প্রাণটা যুগের পর যুগ কীভাবে চেঞ্জ নিচ্ছে বা পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত হয়ে কিভাবে সেটা আবার নতুন পরিবেশে খাপ খেয়ে বড় হচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করা হয় বিবর্তনবিদ্যা বা ইভলিউশনে। হ্যাঁ, তো এরপরে যে বাস্তুবিদ্যা, একটু দেখো বাস্তুবিদ্যা, ইকোলজি বা বাস্তুবিদ্যা, এটা একটু মাথায় রাখবা। ইকোলজি বা বাস্তুবিদ্যা, প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের অন্তঃসম্পর্ক। তার মানে একটা জীব, মানে ব্যাঙ কেন পানিতে থাকে, মাছ কেন পানিতে থাকে, তো পানিতে থাকার জন্য পানির পরিবেশের সাথে খাপ খাইতে হয়। মানুষ কোথায় থাকে, আমরা সাধারণত কোথায় থাকি, আমরা ডাঙায় থাকি। তো ডাঙায় থাকতে গেলে বা স্থলে থাকতে গেলে আমাদের যে বৈশিষ্ট্যগুলো বা আমাদের খাদ্য সংস্থান বা এই যে পারস্পরিক যে ব্যাপারগুলো, তো এগুলোকে বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। অর্থাৎ পরিবেশের সাথে জীবের খাপ খাওয়ানোর যে বিষয়টা বা পরিবেশের সাথে জীবের যে অন্তঃসম্পর্ক বা ইন্টারাকশন বা যে রিলেশন, যেমন গাছপালা থেকে আমরা খাবার পাই, সেই খাবার আমরা খাই, তো এরকম আর কি, যে গাছপালা না থাকলে তো আমরা বাঁচতে পারতাম না। তো এই যে একটা পরিবেশের সাথে জীবের যে একটা সম্পর্ক, এটাকেই বলা হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। আর এইটা ভালো করে মাথায় রাখবা যে ইভলিউশন যেটা বিবর্তনবিদ্যা, আর ইকোলজি মানে বাস্তুবিদ্যা, আর জেনেটিক্স মানে বংশগতিবিদ্যা। ভাইয়া তোমাদের কাছে একটা অনুরোধ করি, তোমরা অবশ্যই অবশ্যই আগে নামগুলো খুবই টাইম নিয়ে পড়বা। তো প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের অন্তঃসম্পর্ক, এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। আর জিন কি, ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশের নাম জিন, যে জিনের কারণে আমাদের চুল কালো অথবা আমাদের ত্বক ফর্সা অথবা মানুষের বৈশিষ্ট্য অনেক ধরনের তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো কিন্তু জিনের কারণে প্রভাবিত হয়। তো বংশ থেকে বংশ, ছেলের কাছ থেকে বাবার কাছ থেকে ছেলের কাছে, তার কাছ থেকে দেখো তার ছেলের কাছে, এভাবে যে বংশের মধ্যে যে মানুষের ধর্মগুলো বা মানুষের বৈশিষ্ট্যগুলো যে চলতেই থাকে, এটা কিন্তু জিনের কারণে চলতে থাকে। তো এইটা যেখানে আলোচনা করা হয় তার নামে হচ্ছে বংশগতিবিদ্যা, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো এন্ড্রোকাইনোলজি নিয়ে কথা বলবো। আমরা এন্ড্রোকাইনোলজি নিয়ে কথা বলবো। দেখো এন্ড্রোকাইনোলজি মানে হরমোন নিয়ে কাজ করে, এটা মাথায় রাখবা। এটা খুবই ইম্পর্টেন্ট, ফর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় দিব এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাথায় রাখবা যে হরমোনের কার্যকারিতা কোথায় আলোচনা করা হয়, এন্ড্রোকাইনোলজিতে, এটা মাথায় রাখবা। এন্ড্রোকাইনোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়, এন্ড্রোকাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয়। হরমোন হরমোন হরমোনের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় এন্ড্রোকাইনোলজিতে, ঠিক আছে। আর একটা আছে জীব ভূগোল, বায়োজিওগ্রাফি। জীব ভূগোল মানে কি, বায়োজিওগ্রাফি। এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে জীবের বিস্তৃতি, অভিযোজন সম্পর্কে আলোচনা করা। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন পরিমণ্ডলে যে জীবগুলো ছড়াই ছিটায় আছে, তো সেইখানে জীবের বিস্তৃতি, মেরু অঞ্চলে কিছু জীব থাকে, যেখানে বরফ সেখানে কিছু জীব জন্মে, যেখানে গরম পরিবেশ সেখানে কিছু জীব জন্মে। এই যে বরফ অঞ্চলে যে জীবগুলো থাকলো, তারা যে ওই পরিবেশের সাথে খাপ খায় নিল, এটাকে বলে অভিযোজন ক্ষমতা। অভিযোজন মানে কি, পরিবেশের সাথে জীবের খাপ খাওয়ানোর যে ঘটনা, এটাকে বলে অভিযোজন। তাহলে ওই অঞ্চলে জীবের বিস্তৃতি, কিভাবে জীবগুলো খাপ খাচ্ছে, তো এইটা হচ্ছে জীব ভূগোলে আলোচনা করা হয়। বা গরম অঞ্চলে যে কাজগুলো হচ্ছে, গ্রীষ্মকালীন যে জায়গাগুলোতে জীবগুলো থাকতেছে, তারা যে বৈশিষ্ট্যের কারণে কি হচ্ছে, খাপ খেয়ে নিচ্ছে, এই বিষয়গুলো এখানে বলা হয় জীবের ভৌগোলিক বিস্তারের ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কে বিদ্যা। অর্থাৎ এই যে পৃথিবীর বিভিন্ন স্থানে জীবের যে বিস্তৃতি, এটা নিয়ে এখানে মূলত জীব বায়োজিওগ্রাফিতে আলোচনা করা হয় বা জীব ভূগোলে এটা আলোচনা করা হয়। তো এন্ড্রোকাইনোলজিতে হরমোন নিয়ে আলোচনা করা হয়। এই বিষয়টা একটু মাথায় রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ টেস্ট, ঠিক আছে। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা একটু মাথায় রাখবো। তো এগুলো ছিল হচ্ছে আমাদের তোমার কি বলে জীববিজ্ঞানের ফলিত শাখা, যে 11টা শাখা ছিল, সেগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম। তো এখন দেখি আমরা কিছু এমসিকিউ টেস্ট করি। নিচের কোনটি সঠিক? তো সঠিক যদি দেখি, আসলে এগুলা তো আমরা এখনো পড়ি নাই। তো এখানে দেখা যাচ্ছে কীট তত্ত্ব, এগুলো তো আমরা এখনো ফলিত জীববিজ্ঞানটা পড়লে পারবো। তো আপাতত মাথায় রাখতেছি যে হিস্টোলজিতে কিন্তু কোষ নিয়ে আলোচনা করা হয় না, এটা ভুল। হিস্টো টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এই শরীরবিদ্যাতে রেচন নিয়ে আলোচনা করা হয়, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, আমি একটু ডাক দিই,
একটু মোটা করে নেই, তাই না স্যার? শরীরবিদ্যায় কী নিয়ে আলোচনা করব? শরীরবিদ্যায় আমরা রেশন নিয়ে আলোচনা করব, এটা ঠিক আছে। হিস্টোলজিতে কিন্তু টিস্যু না কোষ, আর এগুলো নিয়ে তো এখন আমরা আলোচনা করি নি, আমরা সামনে আলোচনা করবো। জাস্ট এমসিকিউগুলো একটু দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, চলো। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? দেখছো, আমরা কিন্তু এইখানে একটু ভালো করে দেখো, এটা কিন্তু সিলেট বোর্ড 2024 সালে আসছে। তাহলে জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে কোষ নিয়ে আলোচনা করা হয়? সাইটোলজিতে। বলছিলাম যে কোষ নিয়ে আলোচনা করা হয় কোথায়? সাইটোলজিতে। সাইটোলজিতে কোষ নিয়ে আলোচনা করা হচ্ছে, ঠিক আছে। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, তো বলছিলাম জৈব রাসায়নিক কার্যাদি এটা কোথায় আলোচনা করা হয় বলো? জৈব রাসায়নিক কার্যাদি আলোচনা করা হয় হচ্ছে আমাদের ফিজিওলজিতে। বলছিলাম এই কথাগুলো ভালো করে, যে ফিজিওলজি এলে এমসিকিউর জন্য কিন্তু দেখো, এগুলো কিন্তু দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। তাহলে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জৈব রাসায়নিক কার্যাদি কোথায়? ফিজিওলজিতে কিন্তু এগুলো আলোচনা করা হয়। জীব ও প্রকৃতির অন্তঃসম্পর্ক, আমি বলছিলাম যে জীব ও প্রকৃতির ইন্টারাকশন যেখানে হয়, এইটা মূলত কি বাস্তুবিদ্যায় হয় না বলতো? এটা কিন্তু বাস্তুবিদ্যায় ইন্টারাকশনটা হয় কোথায়? বাস্তুবিদ্যায় হয়। পরিবেশবিদ্যা, জিন প্রযুক্তিবিদ্যা, জীব ভূগোলে, জীব ভূগোলে তো ওই যে বিস্তৃতিটা ব্যাখ্যা করে, অভিযোজন ক্ষমতা নিয়ে কথা বলে। বিজ্ঞানের যে শাখায় প্রধানত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয় কোথায়? ফলিত জীববিজ্ঞান না ভৌত জীববিজ্ঞান? ভৌত জীববিজ্ঞানে, কিন্তু এটা মাথায় রাখবা। আর ফলিত জীববিজ্ঞানে অ্যাপ্লাইড বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। স্যার দেখা যায় না? ওকে, এরপরে কি? টিস্যু নিয়ে আলোচনা করা হয়। বলছিলাম যে টিস্যু কিন্তু হিস্টোলজিতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এই বলো, হিস্টোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? টিস্যু নিয়ে। দেখছো, এগুলো কেন ভালো করে পড়তে হবে? দেখো দিনাজপুর বোর্ড 2022 সালে চলে আসছে। হিস্টোলজিতে টিস্যু নিয়ে আলোচনা করা হয়। জীবদেহের শ্বসন রেচন নিয়ে, আমি বলছিলাম যে ফিজিওলজিতে শ্বসন রেচন নিয়ে আলোচনা করা হয়। এই যে শরীরবিদ্যায় বা ফিজিওলজিতে আমরা শ্বসন রেচন নিয়ে কিন্তু এখানে আলোচনা করে থাকি, ঠিক আছে। জীবজগৎ সম্পর্কে সহজে ও সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে কোনটা? ওই যে জীবগুলোকে সুন্দরভাবে আমরা জানবো, কোথায় জানবো ভাইয়া? এটা আমরা ট্যাক্সোনমিতে বা শ্রেণীবিন্যাস বিদ্যায় জানবো, ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যায় জানবো। বুঝতেছো কথা? এগুলো একটাও না। যোগ্যতম প্রাণী টিকে থাকবে, অভিযোজন ক্ষমতা যেটা, এটাকে কি বলি আমরা বলো তো? যোগ্যতম লোক টিকে থাকবে, এটা বাস্তুবিদ্যার সাথে কাজ করবে। ইভলিউশন বা বাস্তুবিদ্যা না, ইভলিউশন মানে বিবর্তন বিদ্যার সাথে কাজ করবে। বিবর্তন বিদ্যা, ইভলিউশন মানে বিবর্তন বিদ্যা। যোগ্যতম প্রাণী টিকে থাকবে। হরমোন নিয়ে কোথায় কাজ করে? হরমোন, হরমোনে এন্ড্রোক্রাইনোলজিতে না? এই আমরা বললাম তো কিছুক্ষণ আগে যে এন্ড্রোক্রাইনোলজি কি নিয়ে কাজ করে? হরমোনের কার্যকারিতা বিষয়ক কাজ করে। এন্ড্রোক্রাইনোলজি হরমোনের কার্যকারিতা নিয়ে কাজ করে। শরীরবিদ্যায় কি কি বিষয় আলোচনা করা হয়? শরীরবিদ্যা, ফিজিওলজিতে এই যে ফিজিওলজি কি কি আলোচনা করা হয় বলো? শ্বসন, রেশন, সালোক সংশ্লেষণ। এই যে সালোক সংশ্লেষণ চলে আসছে। ওকে, এরপর দেখো নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? প্রাণের বিকাশ বিবর্তন বিদ্যায়, অবশ্যই বিবর্তন বিদ্যা। হ্যাঁ হ্যাঁ, বিবর্তন বিদ্যা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করে আসছি, তাই তো? নিচের কোনটি এন্ড্রোক্রাইনোলজি? এন্ড্রোক্রাইনোলজি মানে কি? হরমোন, হরমোন, হরমোন। এটা যশোর বোর্ড 20 সালে আসছে, দেখছো? এন্ডোক্রাইনোলজি হরমোন। তাহলে দেখছো, তোমরা যদি মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করো, তাহলে বই থেকে তুমি আর পড়ার কিছুই পাবা না। দেখো সব কিছু তোমার পড়া ক্লাসে কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশের সাথে জীববিদ্যার সম্পর্ক, বাস্তু নিয়ে কথা না, এটা বাস্তু, অবশ্যই বাস্তু সংস্থান বিদ্যা বা বাস্তুবিদ্যা যেটাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। ইভলিউশন, ইভলিউশন মানে কি বলো? প্রাণের বিকাশ, বিবর্তন বিদ্যা, জীবের ক্রমবিকাশের তথ্য, জীবের বিবর্তন, এই তিনটাই আলোচনা করা হবে এখানে। ভালো করে একটু দেখো, বিবর্তন বিদ্যা, ইভলিউশনে কি কি আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, বিকাশের তথ্য এবং বিবর্তন, সবগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। তো চলো এখন আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে একটু আলাপ করি। ফলিত জীববিজ্ঞান নিয়ে আমরা একটু আলাপ করি। হ্যাঁ, ফলিত জীববিজ্ঞান নিয়ে আলাপ। এতক্ষণ আমরা কি নিয়ে আলাপ করলাম? এখন অ্যাপ্লাইড বা প্রায়োগিক বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। এগুলো 17টা সংজ্ঞা আছে, মোটামুটিভাবে তোমরা একটু পড়বা, ঠিক আছে? তো দেখো কি আছে ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে একটু কথা বলি আমরা। তো দেখো ভাই, প্রথমে দেখি জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাওঅন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাওঅন্টোলজি মানে কি?
প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সংক্রান্ত বিজ্ঞান, এই কথাটা দিয়ে একটু দাগ দাও, এটা নিয়ে একটু কথা বলতে চাই। মনে করো জীবাশ্ম কি, এটা একটু বুঝতে চাই আমরা। জীবের অশ্ব, জীবাশ্ম মানে জীবের অশ্ব কিরকম? মনে করো আমাকে তোমরা, আমি মারা গেছি, মারা যাওয়ার পর তোমরা আমাকে কবর দিছো, মাংসগুলো পচে গেছে, হাড়হাড্ডিগুলো রয়ে গেছে না? তো হাজার হাজার বছর আগে এরকম যদি কোনো প্রাণীর হাড়হাড্ডি আমরা খুঁজে পাই, তো সেটাকে বলি জীবাশ্ম। কি বলি আমরা? সেটা উদ্ভিদেরও হইতে পারে, সেটা প্রাণীরও হইতে পারে। তো এই যে এটাকে বলা হচ্ছে, এই যে জীবাশ্ম যে ব্যাপারটা, প্রাগ ঐতিহাসিক, মানে এই যে অনেক বহু লক্ষ কোটি বছর আগেকার জীবের যে অশ্ব বা এই যে হাড়হাড্ডি যে অংশগুলো যেটা খুঁজে পাওয়া যায়, যে অংশে আলোচনা করা হয়, তাকে জীবাশ্ম বিজ্ঞান বলে। যেমন ডাইনোসরের নাম তোমরা শুনছো, ডাইনোসর কিন্তু পৃথিবীতে এখন নাই, কিন্তু বিজ্ঞানীরা কি করছে, যে ডাইনোসরের বিভিন্ন এই যে হাড়হাড্ডিগুলা বা বিভিন্ন দেহের অংশবিশেষগুলা মিলিয়ন মিলিয়ন বছর আগের, সেগুলো সম্পর্কে দেখে অ্যানালাইসিস করে তখন বুঝতে পারছে যে ডাইনোসর নামে পৃথিবীতে এরকম একটা জীব ছিল, এরকম আর কি বিষয়গুলো। তাহলে আমরা প্রাগৈতিহাসিক বা অতি প্রাচীনকালের জীবের যে অশ্ব বা জীবের যে অংশবিশেষগুলো পাই, যে অংশে আলোচনা করা হয়, তার নাম হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। এটা ফলিত জীববিজ্ঞানের অংশ। এটা কিসের অংশ বলো তো? ফলিত, মানে অ্যাপ্লাইড, যে জায়গাটা আমরা অ্যাপ্লাই করি, যে প্রয়োগ করি, যে জায়গাটা, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। হচ্ছে প্রয়োগিক বিষয়গুলো নিয়ে কাজ করে। জীব পরিসংখ্যানটা একটু দেখো, জীব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স। তাহলে জীবের পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ তুমি যদি একটু চিন্তা করো যে জীবগুলা যে হচ্ছে তোমার কতগুলো জীব কোন অঞ্চলে আছে, তো এরকম যে সুন্দরবনে কতগুলো বাঘ আছে, তাহলে গুনতে হবে না? তো এই যে এটাকে যদি আমরা দেখি যে পরিসংখ্যানের মাধ্যমে নিয়ে আসি বা তথ্য উপত্যের মধ্যে নিয়ে আসি, তার নাম হচ্ছে জীব পরিসংখ্যান। তাহলে জীব পরিসংখ্যান অংশে জীবের পরিসংখ্যান বিষয়ক আলোচনাগুলো করা হয়। পরজীবিতা, এটা একটু মাথায় রাখবা, পরজীবিতা বা প্যারাসাইটোলজি, এটা ইম্পর্টেন্ট, প্যারাসাইটোলজি। তাহলে এখানে পরজীবিতা ও পরজীবী জীবের জীবন প্রণালী, এই কথাগুলো একটু মাথায় রাখবে। কীরকম? যেসব জীব, ভাই একটু খেয়াল করবা, যেসব জীব অন্য জীব ছাড়া বাঁচতেই পারে না। তোমরা কৃমির নাম শুনছো না? ওরা মানব দেহ বা দেহ ছাড়া কি বাঁচতে পারে না? তাহলে যেসব জীব অন্য জীব ছাড়া বাঁচতেই পারে না, তাদেরকে বলা হচ্ছে পরজীব। কি বলা হচ্ছে? পরজীব। তাহলে জীববিজ্ঞানের যে অংশে পরজীবিতা নিয়ে আলাপ করা হয়, তাকে বলা হচ্ছে প্যারাসাইটোলজি। তাহলে তোমরা আমাকে বলো যে প্যারাসাইটোলজিতে কি নিয়ে আলোচনা করা হয়? তাহলে পরজীবিতা, যে কৃমি যারা যারা অন্য জীব ছাড়া বাঁচতেই পারে না, তো তাদেরকে বলা হচ্ছে পরজীবিতা বা পরজীবী জীব। তো পরজীবী জীবগুলো যেখানে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে প্যারাসাইটোলজি, প্যারাসাইটোলজি বা পরজীবিতা। এটা খাতায় লিখে বারবার কি করতে হবে? মুখস্থ করতে হবে, ঠিক আছে? এরপর মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ, এটা তোমরা বুঝতেই পারতেছো যে মৎস্যবিজ্ঞান বা ফিশারিজে কি করা হচ্ছে? মাছ, মাছের উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ। তো মাছ সংক্রান্ত যত আলোচনা, সেটা কোথায়? মৎস্যবিজ্ঞান বা ফিশারিজে কাজ করা হয়। কীট তত্ত্ব, এটা একটু মাথায় রাখবা। অ্যানাটোমোলজি, এই অ্যানাটোমোলজি মানে কীট তত্ত্ব, এটা মাথায় রাখবা। অ্যানাটোমোলজি মানে কি? কীট তত্ত্ব। হ্যাঁ, কি বলে আসতেছে না কেন? হ্যাঁ, হাত ঘামে গেছে। তাহলে অ্যানাটোমোলজি বা কীট তত্ত্বে কি কি? কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন। তাহলে একটা জীবের, একটা কীট পতঙ্গের জীবনচক্র, তার উপকার দিক, অপকার দিক, তার কি কি, তাকে কিভাবে আমরা ধ্বংস করব বা তাকে কিভাবে আমরা রিমুভ করব, যে বিষয়গুলো, এগুলো নিয়ে কীট পতঙ্গ নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেটা হচ্ছে তোমার কীটতত্ত্ব। হ্যাঁ, কীটতত্ত্ব বা অ্যানাটোমোলজি। এটা প্রয়োগ থিওরিটিক এসছে, এটা অ্যাপ্লিকেশন নিয়ে বেশি কাজ করা হয়। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। অণুজীব বিজ্ঞান মানে কি? তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক, অন্য অন্য অণুজীব নিয়ে কাজ করা হয়। ক্ষুদ্র জীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, তো অণুবীক্ষণিক ছত্রাক মানে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখাই যায় না, তো এরকম ছত্রাক। হ্যাঁ, তো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাকে বলা হচ্ছে অণুজীব বিজ্ঞান। তো এখানে প্রায়োগিক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, তো এই জন্য এটাকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা। এরপরে কৃষি বিজ্ঞান, তো বুঝতেই পারছো এগ্রিকালচার, যেখানে আমরা কৃষি নিয়ে আলাপ করব। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, তো মানব দেহ, রোগ, চিকিৎসা, এগুলো নিয়ে আলোচনা করা হয়, এটাকে বলে চিকিৎসা বিজ্ঞান। আর জিন প্রযুক্তি বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, এই যে এই কথা একটু মাথায় রাখবো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবো, জিন প্রযুক্তি নিয়ে কাজ করে। যে বলছিলাম যে জীবের মধ্যে যে বংশ থেকে বংশের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায়, যে জিনিসটা জিন, এই জিনের যে গবেষণা বা জিনের যে প্রয়োগ, সেগুলো অ্যাপ্লাই করে 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 দেখা,
যে নতুন নতুন কোনো কিছু তৈরি করা যায় কিনা, যেমন আম গাছে জাম ধরানো যায় কিনা, এটা একটা রিসার্চ বা গবেষণা হইতে পারে, যাক এটা কখনো সম্ভব না। তো যদি এরকম নতুন নতুন কোনো গবেষণা নিয়ে চিন্তা করা হয় তখন এই জিন প্রযুক্তির ব্যবহারিক অংশটা নিয়ে কাজ করে, ঠিক আছে। তো এরপরে দেখি আমরা প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। তাহলে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি এটা একটু দেখো। প্রাণ রাসায়নিক কার্যাবলী রোগ, তাহলে রসায়নের যে অংশে প্রাণ নিয়ে কাজ করে সেটা নিয়ে কথা বলা হচ্ছে, জৈব যৌগের নিয়ে কথাবার্তা আর কি কিছুটা এখানে। হ্যাঁ, তারপরে পরিবেশ বিজ্ঞান, এটা বুঝতেই পারতেছো, এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে, এটা পরিবেশ বিজ্ঞান। আর সামুদ্রিক বিজ্ঞান যেটা, তো ওশেনোগ্রাফি, সমুদ্রের জীব সম্পর্কিত বিজ্ঞান। সমুদ্রের মধ্যে যে লক্ষ কোটি জীব আছে না, এই সমুদ্রের মধ্যে কি আছে, অনেক জীব আছে না, এই যে জীবগুলো নিয়ে যে কাজ করে তার নাম হচ্ছে সমুদ্র বিজ্ঞান, ওশেনোগ্রাফি। এগুলো সবগুলো ফলিত জীব বিজ্ঞানের শাখা। এরপরে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি নিয়ে যদি আমরা কথা বলি, ফরেস্ট্রি তাহলে বনের সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সংক্রান্ত বিজ্ঞান। তাহলে এই যে বনের যে বিষয়গুলো নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে ফরেস্ট্রি বা বন বিজ্ঞান। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি কি, তাহলে এটা একটু মাথায় রাখো যে মানব ও পরিবেশের কল্যাণে জীবের প্রযুক্তি ব্যবহার। তাহলে জীবের বিভিন্ন মানব এবং পরিবেশের কারণে জীবের প্রযুক্তি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করে, মানে এখানে নতুন নতুন টেকনোলজিগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে জীব প্রযুক্তি বিষয়। আর ফার্মেসি কি, ফার্মেসি ওষুধ নিয়ে যত কাজ সব ফার্মেসিতে, ওষুধ এবং প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, ওষুধ সংক্রান্ত যত বিজ্ঞান সব ফার্মেসিতে আলোচনা করা হয়। আর হচ্ছে ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীবিদ্যা, এখানে বনের বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করা হয়, এখানে বন্য প্রাণীবিদ্যাটা আলাদা একটা শাখা তৈরি হয়েছে। এরপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এটা একটু মাথায় রাখবা, অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি, এই কথাটা একটু মাথায় রাখো, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। তো ক্যান্সার বিষয়ক বিশ্লেষণ সংক্রান্ত বিজ্ঞান, এরকম যদি কম্পিউটার তথ্য বা ডাটাবেস যদি কোনো কিছু নিয়ে যদি আমরা আলোচনা করি তাকে বায়ো ইনফরমেটিক্স বলা হয়। তো এই যে বিষয়গুলো এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান। তো পরীক্ষাতে এমসিকিউ আকারে দিবে যে ক্যান্সার বিষয়ক বিশ্লেষণ বিজ্ঞান কোথায় আলোচনা করা হয়, তখন বলো বায়ো ইনফরমেটিক্সে আলোচনা করা হয়। তো এগুলো ছিল আমাদের ভৌত জীববিজ্ঞান, ফলিত জীববিজ্ঞানের শাখা। তো 17টা আর ওখানে 11টা শাখা ছিল, এগুলো ভালো করে বাসায় পড়বা। তো চলো কিছু এমসিকিউ দেখি আমরা। ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? এখন তুমি যদি ক্লাসটা ভালো করে করো, কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, অণুজীব বিজ্ঞান, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে অণুজীব বিজ্ঞান। একটু মোটা করে নেই, তাহলে অণুজীব বিজ্ঞান হচ্ছে এখানে আলোচনা করা হয়, তাই না স্যার? অণুজীব বিজ্ঞান। এরপর দেখেন কোনটি জীববিজ্ঞানের ফলিত শাখা, ঢাকা বোর্ড 23 সালে আসছে। তো ফলিত শাখা কোনটা বলো তো? শরীরবিদ্যা, পরজীবীবিদ্যা, ভ্রূণবিদ্যা, বাস্তুবিদ্যা, এগুলো এই তিনটাই হচ্ছে তোমার আলাদা। এই যে এইটা হচ্ছে, দেখো তুমি ভালো করে দেখো, এইটা হচ্ছে তোমার ফলিত জীববিজ্ঞানের অংশ, পরজীবীবিদ্যা, প্যারাসাইটোলজি। জীববিজ্ঞানের কোন মৌমাছি, মৌমাছিকে কীট পতঙ্গ নিয়ে কাজ করে, মৌমাছি কিন্তু একটা কীট পতঙ্গ, এদের কীট তত্ত্ব নিয়ে আলোচনা করবে মৌমাছি। এটা আসছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আসছে এটা অংশটা। তো এই দেখো ভালো করে, নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? কোনটি ফলিত জীববিজ্ঞান? বংশগতি না, বিবর্তন বিদ্যা না, সামুদ্রিক জীব ভূগোল না, এই যে এটা সামুদ্রিক বিজ্ঞান, এটা। হ্যাঁ, এরপর একটু দেখো ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি? তো ফলিত জীববিজ্ঞানের শাখা হিস্টোলজিও না, ভ্রূণবিদ্যাও না, বাস্তু কীট তত্ত্ব, এই যে কীট তত্ত্ব, এটা ভালো করে দেখো, কীট তত্ত্ব। হ্যাঁ, ঔষধ শিল্প প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান, ঔষধ শিল্প নিয়ে কাজ করে, ঔষধ। তো এটা কি হবে? ফার্মেসি না? আর মেডিকেল কি কাজ করে? মেডিকেল মানব শরীর নিয়ে কাজ করে, ওষুধ নিয়ে কাজ করে কিন্তু ফার্মেসি। হ্যাঁ, চলো এবার কিছু আমরা কাজ করি, সেটা হচ্ছে একটু দেখি। হ্যাঁ, চলো কি লেখা আছে, চলো এবার কিছু অনুধাবনমূলক প্রশ্ন সমাধান করি। তো কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা একটু সুন্দরভাবে কি করি, সমাধান করে ফেলি। তো দেখো লেখা কি আছে, অণুজীব বিজ্ঞানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন? তাহলে এই যে আমরা যদি বলি অণুজীব বিজ্ঞান মানে কি, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, অতি আণুবীক্ষণিক ছত্রাক, অন্য অন্য অণুজীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে যেহেতু এখানে আলোচনা করা হচ্ছে, কুমিল্লা বোর্ডে আসছে দেখছো, প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। যেহেতু তত্ত্বীয় বিষয় আলোচনা না করে অণুজীব সংক্রান্ত কোন বিষয় আলোচনা করা হচ্ছে? প্রায়োগিক বিষয় আলোচনা করা হচ্ছে। তাহলে অণুজীবের যেহেতু প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, এই জন্য অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাকের প্রায়োগিক বিষয়গুলো যেহেতু আলোচনা করা হয়, এই জন্য এখানে কোথায় স্থান দেওয়া হয়েছে? ফলিত জীববিজ্ঞান, এটাকে অ্যান্সার, ফলিত জীববিজ্ঞানের শাখা হিসেবে এটা গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি নিয়ে আলোচনা করা হয় নাই বলতো?
তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই। আর একটা কোশ্চেন দেখো, শরীরবিদ্যাকে কেন ভৌত জীববিজ্ঞানের শাখা বলা হয়? শরীরবিদ্যা মানে ফিজিওলজি, শ্বসন, রেশন, সালোকসংশ্লেষণ। জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে, আমরা জানি। তো শরীরবিদ্যায় জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ, জৈব রাসায়নিক কার্যাদি, এই যে এটা হচ্ছে মূল কথা, জৈব রাসায়নিক শ্বসন, রেশন, সালোকসংশ্লেষণগুলো নিয়ে আলোচনা করা হয়, যেগুলো থিওরিটিক্যাল আলোচনা। সেই জন্য একে কোথায় স্থান দেওয়া হয়েছে? ভৌত শাখায় স্থান দেওয়া হয়েছে। এগুলো সবাই তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভালো করে পড়ে দেখো যে আমরা শ্বসন, রেশন, সালোকসংশ্লেষণের তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে যেহেতু আলোচনা করতেছি, এই জন্য এটা কোথায় স্থান দেওয়া হয়েছে? এই জন্য এটাকে ভৌত শাখায় স্থান দেওয়া হয়েছে। কীট তত্ত্বকে ফলিত শাখায় অন্তর্ভুক্ত করার কারণ কি? সিলেট বোর্ড 2023 সালে আসছে এই কোশ্চেনগুলো। তো দেখো, জীববিজ্ঞানের কীট তত্ত্ব কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন, উপকার দিক, অপকার দিক, কি কি ক্ষয়ক্ষতি করে এবং কিভাবে দমন করব, এই বিষয়গুলো আলোচনা করা হয় কীটতত্ত্বে। কিন্তু এখানে তত্ত্বীয় বিষয় কিন্তু আমরা আলোচনা করতেছি না। আমরা আলোচনা করতেছি, বলো কি? আমরা আলোচনা করতেছি হচ্ছে প্রায়োগিক বিষয় সম্পর্কিত, এটা সম্পর্কিত হবে, হ্যাঁ, সম্পর্কিত কি বিষয়? প্রায়োগিক বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। যেহেতু প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এই জন্য কীটতত্ত্বকে জীববিজ্ঞানে, ফলিত জীববিজ্ঞানে কি বলা হচ্ছে? শাখা বলা হচ্ছে। এখন তোমাদের আরেকটু বলি সুন্দর করে, তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখতেছো, তো তোমরা চাইলে বায়োলজি নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আসলে যে টপিকস লেকচার বাই লেকচার আগাচ্ছি। তো আমরা এই লেকচারের মাধ্যমে আমরা কি করতেছি ভাই, দেখো তো, যতগুলো তোমাদের যে টপিকসগুলো আলোচনা করলাম, সেই টপিকস রিলেটেড যতগুলো এমসিকিউ ছিল সেগুলো সুন্দরভাবে সমাধান করে দিলাম, এবং ওই রিলেটেড যে অনুধাবনমূলক প্রশ্ন সেগুলোও সমাধান করে দিচ্ছি, বইয়ের থিওরিটা তো আলোচনা করে দিলামই, তাই না? তো তোমরা যারা আমাদের এই কোর্সটা করতে চাও, তাদের এই বায়োলজি এই কোর্সটা, বেসিক টু প্রো কোর্সটা মাত্র 1000 টাকায় করতে পারবা। এই যে নাম্বার দেখতে পাচ্ছ 01711070671, এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবা বা কল দিবা। তো দিলেই তোমাদের সাথে বিস্তারিত আলাপ করা হবে, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারবা। তো তোমরা জাস্ট এই নম্বরে SMS দিও, তোমাদের যত কথাবার্তা আছে সবগুলো আমরা এখান থেকে বিস্তারিত জানাই দেবো আর কি, হ্যাঁ। তো এরপর দেখো তোমাদের আর কি পড়াবো, দেখো তো আজকের ক্লাস আর কিছুই পড়াবো না। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর তোমরা এই ক্লাস স্লাইডটা পেয়ে যাবা, এই ক্লাস স্লাইডটা এবং ক্লাস সহ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর তোমরা ক্লাসটা করার ক্ষেত্রে আমি বেসিক থেকে, যে জীববিজ্ঞান কিছুই জানে না তাকে অতি বেসিক থেকে কিন্তু বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করলাম। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা।